আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। তো এই চুরিকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। কেউ বলছেন এটি একটি সাধারণ চুরি নয়, এটি একটি ষড়যন্ত্র। আবার কেউ বলছেন শুধু ষড়যন্ত্রই নয়, এটি একটি থ্রেট। আবার কেউ বলছেন যেখানে প্রধানমন্ত্রীর দপ্তরের নিরাপত্তা নেই, প্রধানমন্ত্রীর বসার জায়গায় চুরি হচ্ছে, মানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বিষয়গুলো নিয়ে সমাজে বেশ আলোচনা চলছে, সমালোচনা চলছে। আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি যে প্রধানমন্ত্রীর যে দপ্তর আছে, এই দপ্তরটি কি সাধারণ জায়গায় বা সাধারণ মানুষের মতো ব্যবস্থা করা হয়েছে? না, মোটেও সাধারণ নয়। এখানে অনেকগুলো নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। সিকিউরিটি গার্ড আছে, পুলিশ প্রশাসন, আহ, আহ, সেনাবাহিনী। মানে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছতে গেলে তাকে অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। 3 রাত 24 ঘন্টায় সিকিউরিটি দেওয়া হয়। আর সেখানে এত বড় একটি চুরি কিভাবে সম্ভব? কোন চোর আহ, তার এত কঠিন সাধ্য একটা কাজ করে? কোন চোর জীবনের হুমকি নিয়ে এই কাজটি করতে যাবে? কারণ তাকে তো বেঁচে থাকতে হবে, এবং সে যদি বেঁচেই না থাকলো, কারণ একটা চোর জানে যে সেখানে যদি ধরা পড়ে তাহলে তার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। সচিবালয়ের বাইরেও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন বিদ্যুতের তার, ট্রান্সমিটার, ডিশের তার, তারপর বিদ্যুতের লাইনের সংযোগ, অনেক মানুষের লাইন সংযোগ আছে, যেখানে প্রধানমন্ত্রীর সদর দপ্তরের মতো এত নিরাপত্তা বেষ্টনী নেই। তো সেখান থেকে তারা অনায়াসেই তাদের স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু এত বড় একটি রিস্ক নিয়ে সে কেন প্রধানমন্ত্রীর দপ্তরে লাল টেলিফোনের তার চুরি করতে যাবে? এইখান থেকে আসলে আহ, অনেক মানুষই মন্তব্য করছেন যে এটি সাধারণ চুরি নয়, এটি একটি ষড়যন্ত্র। শুধু ষড়যন্ত্র নয়, এটি একটি থ্রেট। এখন ষড়যন্ত্রটা কিসের বা থ্রেটটা কিসের? দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রীর সদর দপ্তর খুব সিকিউর জায়গায় হয়, যেখানে জনসাধারণ প্রবেশ করতে পারে না, একটা মশা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না। সেখানে সামান্য টেলিফোনের তার চুরি করার জন্য এত বড় একটা রিস্ক নেবে? আসলে এর উদ্দেশ্য হচ্ছে যে চুরিটা হলো, এর উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রীকে বোঝানো বা যারা শাসন করছে তাদেরকে বোঝানো যে এর পেছনে যারা আছে, তাদের কথা বলছি, তারা প্রধানমন্ত্রীকে এবং তাদের শাস মানে তার সহকর্মীদেরকে বোঝানো যে আমরা পেছন থেকে, পর্দার আড়াল থেকে যা কিছু করছি, যা কিছু দেখাচ্ছি, আমরা যেটি দেখালাম, এটি একটি ট্রায়াল মাত্র। আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। আমাদের কেউ আহ, ধরা-ছোঁয়ার বাইরে না। যারা পেছন থেকে ষড়যন্ত্র করছেন, তারা বোঝাচ্ছেন কেউ আমাদের হাতের বাইরে না। সুতরাং হয়তো এমন কোনো দেশ আছে বা এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য এই কাজটি করে দেখিয়েছে যে আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। সুতরাং আমাদের মতো করে চলো, আমাদের শর্তগুলো মেনে নাও, তবু তোমরাও আরামে থাকতে পারবা, আমাদেরও কাজ হয়ে যাবে। এই যুক্তিগুলোকে সামনে তুলে ধরে অনেক মানুষই মন্তব্য করছেন যে এটি নিছক চুরি নয়,
এটি একটি ষড়যন্ত্র এবং থ্রেট। সুতরাং যারা ধারণা করছেন যে এটি চুরি নয়, এটি একটি থ্রেট এবং ষড়যন্ত্র, তারা এই তথ্যগুলোকে সামনে রেখেই ধারণা করছেন। তাদের ধারণা অযৌক্তিক নয়। কিন্তু যদি এই ষড়যন্ত্রটা করে থাকে, বোঝানোর জন্য করানো হয়ে থাকে, তাহলে যারা ষড়যন্ত্র করছেন পর্দার উপর থেকে, তারা জানেন যে যদি ভাঙড়ির দোকানে দেওয়া হয়, তাহলে সেখান থেকেই গোয়েন্দা সংস্থাগুলো তথ্য উদ্ঘাটন করতে পারে যে কোথা থেকে কি হলো, কে করলো, এর পেছনে কারা আছে। ধরা পড়ার সম্ভাবনা খুবই বেশি। যারা ধারণা করছেন থ্রেট বা ষড়যন্ত্র, তাহলে এত বড় ভুল কি করে করতে পারে? তারা গোপন একটি জায়গায় রাখতে পারে বা অন্য জায়গায় লুকিয়ে রাখতে পারে। এইখান থেকে ধারণা করা যায় যে এটি আসলে ষড়যন্ত্র নয়, থ্রেটও নয়। এটি নিছকই একটি চুরি। এটি সাধারণ একটি চুরি। এখন যারা ধারণা করছেন যে যেখানে প্রধানমন্ত্রীর দপ্তরের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা হয়তো অভিমান থেকে বলা বা সুযোগ পেয়ে বলা। পৃথিবীর অনেক তো দেশ আছে। কোনো দেশের সরকার প্রধান কি কখনো দুর্ঘটনায় পড়েনি? পড়েছে তো। তো এরকম একটি দুর্ঘটনা ধরে নিতে হবে। তাই বলে এই ঘটনাটি ঘটেছে বলে সারা বাংলাদেশের চিত্রটা এমন, তা কিন্তু নয়। আবার বাংলাদেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। তার মানে এই ২-১ টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে বলেই সারা বাংলাদেশে চোর ডাকাতে ভরে গেছে, এ ধরনের ধারণা করা ভুল। সুতরাং আ প্রধানমন্ত্রী দপ্তর থেকেও চুরি হতে পারে, সাধারণ মানুষের কাছ থেকেও চুরি হতে পারে। নিরাপত্তা বিষয়টি হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন বা অন্যান্য যে প্রশাসনগুলো আছে, একসময় একটি দলের করায়ত্ত ছিল। তারা যা করতে বলেছে তারা তাই করেছে। যদি না করত, তাদের আ চাকরি থেকে অব্যাহত দেওয়া হতো। সকলেই তো নিজেকে বাঁচিয়ে চলে। এখনকার সরকার দেখিয়েছেও যে তাদের কথা না শুনলে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো তখন। তো সুতরাং এগুলো দেখে পুলিশ প্রশাসন আসলে সেই সরকারের বা সেই দলের করায়ত্তে ছিল। তারা সব কাজ আসলে নিজের ইচ্ছায় করেনি, আ বাধ্য হয়ে করেছে। তো সুতরাং তাদেরকে সময় দিতে হবে একটি ভালো জায়গায় পৌঁছতে। আবার এই যে চুরিটা হলো, এই চুরিটা ষড়যন্ত্রই হোক, নিছক একটি চুরিই হোক বা কারো থ্রেডই হোক, যেহেতু দুজন ধরা পড়েছে, এই জায়গা থেকে সন্দেহমূলক তারা ওই ভাঙড়ির দোকান যেখানে তারগুলো বিক্রি করেছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করে আসলে যদি ষড়যন্ত্র হয়ে থাকে, ওই ষড়যন্ত্রকারীর কাছে পৌঁছতে হবে। যারা থ্রেড দিয়ে থাকে বা যদি থ্রেড হয়, তাহলে ওই যারা থ্রেড দিয়েছে তাদের কাছে পৌঁছতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মূল কথা ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে ইতিপূর্বে অনেক ঘটনাই ঘটেছে। যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সেরকম ব্যবস্থা চালু থাকলে তাহলে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে। সুতরাং যারা এ কাজ করেছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছতে হবে এবং তাদেরকে তাদের কর্মের জন্য শাস্তি প্রয়োগ করতে হবে। এবং তারাও যেন বোঝে, যদি ষড়যন্ত্র করে থাকে বা থ্রেট দিয়ে থাকে, তারাও যেন বোঝে না এরা জায়গা মতো পৌঁছবে এবং তারা ব্যবস্থাও নিতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।